এই সংকট একদিকে, এই সংকট হচ্ছে অতিমারীর সংকট। ইংরেজি শব্দটাকে বলা হচ্ছে প্যান্ডেমিক, কোভিড-19 প্যান্ডেমিক। এটা সারা বিশ্ব জুড়ে এই অতিমারীর সংকট, এই মহামারীর সংকট দেখা দিয়েছে। এটা নিশ্চয়ই মানুষের স্বাস্থ্যকে কেন্দ্র করে এক ভয়াবহ সংকট। এই সংকট আজকে সারা বিশ্ব জুড়ে দেখা দিয়েছে। আবার এই সংকটের সাথে সাথে পৃথিবীর বুকে সারা বিশ্ব জুড়েই বিগত প্রায় 10-12 বছর ধরে অর্থনৈতিক সংকট তীব্র রূপে বিরাজ করছে। এই অতিমারীর আগে থেকে এই কোভিড-19, এই যে অতিমারী, তার আগে থেকেই বলা যেতে পারে 2008 সাল থেকে সারা বিশ্বকে গ্রাস করেছে এক ভয়াবহ অর্থনৈতিক সংকট। এবং যে অর্থনৈতিক সংকট, এটা এক দীর্ঘস্থায়ী মন্দার রূপ পেয়েছে। এবং এই সংকট থেকে 2008 সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্র সহ সমস্ত বিশ্ব পুঁজিবাদের যারা শীর্ষস্থানীয় দেশ, তারা চেষ্টা করেও সম্পূর্ণ মুক্ত হতে পারেনি। সারা বিশ্বের পুঁজিবাদ, সেই পুঁজিবাদ এই সংকট থেকে পূর্ণ মুক্ত হতে পারেনি। সেই সংকট নানা রূপে আজকে 2020 সালেও সমস্ত দেশগুলিকেই আঘাত করছে। এবং এই সংকট, যাকে বলা হচ্ছে দীর্ঘস্থায়ী মন্দার সংকট, এই সময় বাজারের সংকট, অর্থাৎ যা উৎপাদন করছে বিশ্ব পুঁজিবাদী ব্যবস্থা তা বিকোচ্ছে না। আসলে চাহিদার সংকট, কর্মহীনতা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। একদিকে কর্মহীনতা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, আর তার সঙ্গে চাহিদার সংকট। ক্রয় ক্ষমতা, মানুষের কেনবার যে ক্ষমতা, এটা নির্ভর করে মানুষের জনগণের আর্থিক ক্ষমতার উপর। সেই জনগণের আর্থিক ক্ষমতা ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে, তাই ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে। তার ফলে এক ভয়াবহ মন্দা গ্রাস করেছে সমগ্র বিশ্ব পুঁজিবাদ। এও আমরা জানি যে বিশ্ব পুঁজিবাদ যে রাস্তা আঁকড়ে ধরেছিল গত শতাব্দীর 8 দশকের প্রায় মধ্যভাগ থেকে, ওই 1983, 84, 85 ওই সময় থেকে সারা বিশ্ব পুঁজিবাদ যে নয়া উদারনীতির পথ আঁকড়ে ধরেছিল সংকট থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে, সেই সময় বিশ্ব পুঁজিবাদে যে সংকট বিরাজ করছিল, সেই নয়া উদারনীতির যুগ, সেই নয়া উদারনীতির যুগ মানে তখন থেকেই শুরু হয়েছে আন্তর্জাতিক লগ্নি পুঁজি, ইংরেজিতে বলছি ইন্টারন্যাশনাল ফিনান্স ক্যাপিটাল। আন্তর্জাতিক লগ্নি পুঁজির চরম আধিপত্য, সেই আধিপত্যের যুগ শুরু হয়েছে। আমরা জানি, আমি সে আলোচনায় যাব না। আন্তর্জাতিক লগ্নি পুঁজির চরম আধিপত্যের যুগে সারা বিশ্বের পুঁজিবাদকে আন্তর্জাতিক লগ্নি পুঁজির তার কার্যধারার মধ্যে সে নিয়ে আসতে সমর্থ হয়েছে। বিশ্ব পুঁজিবাদের অন্তর্ভুক্ত কোনো দেশ নেই যে আজকে আন্তর্জাতিক লগ্নি পুঁজির যে নির্দেশ, সে নির্দেশকে অমান্য করে চলবে, আজকে সে সুযোগ বিশ্বে পুঁজিবাদের কোনো দেশ নেই। কিন্তু আমি সে আলোচনায় আজকে যাওয়ার বেশি সুযোগ নিয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমি যেটা বলতে চাইছি আজকের আলোচনার যে বিষয়বস্তু, তাকে কেন্দ্র করে যে এই যে নয়া উদারনীতি, সেই নয়া উদারনীতি আজকে মুখ থুবড়ে পড়ছে, তাও আজকে ভয়ঙ্কর সংকটের মুখে গিয়ে পড়েছে। অর্থাৎ নয়া উদারনীতি সেই পথও আজকে কার্যকর আর হচ্ছে না। আমরা লক্ষ্য করছি আজকে নয়া উদারনীতির যুগে যে কল্যাণকর রাষ্ট্র, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালে বিশ্ব পুঁজিবাদ গ্রহণ করেছিল, ইংরেজিতে যাকে বলা হয় ওয়েলফেয়ার স্টেট, সেই কল্যাণকর রাষ্ট্রের সেই জায়গা থেকে আজকে বিশ্ব পুঁজিবাদের অন্তর্ভুক্ত সমস্ত দেশই ক্রমান্বয়ে সরে এসেছে। তাই আমরা দেখছি জনশিক্ষা, জনস্বাস্থ্য, এই ব্যবস্থাগুলি সমগ্র পুঁজিবাদের অন্তর্ভুক্ত দেশগুলিতে ক্রমান্বয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে। যাকে বলা হয় সামাজিক সুরক্ষা, সেই সামাজিক সুরক্ষাও ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়েছে। এবং এই করোনা মহামারী চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে জনস্বাস্থ্য ব্যবস্থা সারা বিশ্বের সমস্ত পুঁজিবাদী দেশগুলোতে চরমভাবে বিপর্যস্ত
কতখানি হয়েছে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। উন্নত পুঁজিবাদী যে দেশগুলি, সে মার্কিন যুক্তরাষ্ট্র বলুন, গ্রেট ব্রিটেন বলুন, ফ্রান্স বলুন, জার্মানি বলুন, ইটালি বলুন, স্পেন বলুন, যে কোনো দেশের দিকে তাকান, দেখুন কি ভয়ঙ্কর দিশাহীন অবস্থা তাদের। স্বাস্থ্যক্ষেত্রকে সামাজিক কর্তৃত্বের মধ্যে যদি না আনা যায়, জনস্বাস্থ্য ব্যবস্থা যদি মুনাফা অর্জনের মৃগয়া ক্ষেত্র হিসেবে থেকে যায়, তাহলে সংকটের থেকে, এই ভয়ঙ্কর প্যান্ডেমিক, এই মহামারীর সংকট থেকে মানব সমাজ মুক্তি পেতে পারে না। এই বোধ এমনকি বিশ্ব পুঁজিবাদের সমস্ত দেশগুলিতে, যেখানে স্বাস্থ্য ব্যবস্থাও আজকে বেসরকারি পুঁজির অবাধে লুণ্ঠনের ক্ষেত্র হিসেবে বিবেচিত হয়, তারাও আজকে ক্রমান্বয়ে ভালো করে অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পারছে জনস্বাস্থ্যকেও ও মুনাফার ক্ষেত্র হিসেবে ছেড়ে রাখলে চলবে না। রাষ্ট্রের কর্তৃত্বে নিয়ে আসতে হবে, পাবলিক সেক্টর তার অন্তর্ভুক্ত করতে হবে। ধরুন স্পেনের মতো দেশ, তারা সমগ্র স্বাস্থ্যক্ষেত্র যা ছিল বেসরকারি ক্ষেত্রে, তাকে পরিপূর্ণভাবে তাকে সরকারি ক্ষেত্রে, পাবলিক সেক্টরে নিয়ে এসেছে। এবং এই লকডাউনের সুযোগটাকে বা সময়টাকে কাজে লাগিয়ে বেশ কিছু পুঁজিবাদী দেশ, তারা বেসরকারি ক্ষেত্র থেকে স্বাস্থ্য ব্যবস্থাকে অনেকাংশে তারা সরকারি ক্ষেত্রে, পাবলিক সেক্টরে, সেই রাষ্ট্রের ক্ষেত্রের অন্তর্ভুক্ত তারা করবার দিকে দৃঢ়ভাবে পদক্ষেপ নিয়েছে। এমনকি বিশ্ব পুঁজিবাদের অন্তর্ভুক্ত বেশ কিছু দেশে বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত, এই লকডাউন পিরিয়ডে যাদের বেতনের সুযোগটা বরবাদ হয়ে গেছে, তাদের বেতন দিয়ে তাদের বাঁচিয়ে রাখার দায়িত্ব গ্রহণ করতে পুঁজিবাদী দেশের সরকার এগিয়ে এসছে, এমন নজিরও বেশ কিছু আমাদের সামনে এই মুহূর্তে রয়েছে। এই কোভিড-19, এই যে মহামারী, প্যান্ডেমিক ইংরেজিতে বলছে, এই যেমন একদিকে পুঁজিবাদী দেশগুলোর ভয়াবহ পরিস্থিতি তুলে ধরেছে, আবার সমাজতান্ত্রিক দেশগুলির, তাদের সেই দেশগুলিতে আমরা যে সম্পূর্ণ অন্য ঘটনা প্রত্যক্ষ করছি তাও তুলে ধরতে পেরেছি। আজকে সমাজতান্ত্রিক দেশগুলির কিন্তু অভিজ্ঞতা সম্পূর্ণ পৃথক। তাকিয়ে দেখা যাক অভিজ্ঞতা চীন। ওই 25শে মে পর্যন্ত, সর্বশেষ জুন মাসের মের শেষ পর্যন্ত প্রায় আমার কাছে যে হিসেবটা আছে, এই হিসেবের খুব বেশি পরিবর্তন হয়নি। সেই সময় চীন, যেখানে প্রথম দেখা দিয়েছিল এই মহামারী, সেখানে সংক্রামিত মানুষের সংখ্যা 83,000 আর মৃত মানুষের সংখ্যা 4,634। আজকে একথা সারা বিশ্ব মানছে, এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারাও স্বীকার করছে যে চীন আজকে এই মহামারীকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। কিউবার দিকে তাকান, কিউবা, সেখানে সংক্রামিত হয়েছে 1,689 জন, মারা গেছেন 82 জন। ভিয়েতনাম, সেখানে একজনেরও মৃত্যু হয়নি এই মহামারীতে। লাওস, একজনেরও মৃত্যু হয়নি এই মহামারীতে। উত্তর কোরিয়া, এমনকি একটিও পজিটিভ কেস নেই, একজনও সংক্রামিত হননি। একদিকে এই সমাজতান্ত্রিক দেশগুলির অভিজ্ঞতা, আর সারা বিশ্ব পুঁজিবাদের কি চিত্র এই মহামারীকে কেন্দ্র করে। ইতিমধ্যে কয়েকটি কথা আমি বলেছি। এটা নিঃসন্দেহে বলা যেতে পারে ব্যক্তি মুনাফার মৃগয়া ক্ষেত্র জনস্বাস্থ্য, যা পুঁজিবাদী ব্যবস্থায় আমরা লক্ষ্য করতে পারছি, আর সামাজিক দায়িত্বে জনস্বাস্থ্য, যা সমাজতন্ত্রে প্রত্যক্ষ করা যায়। এই দুই চিত্র, দুই ব্যবস্থায়, যার ফলে আমরা আজকে মহামারী এই পরিস্থিতিতে সম্পূর্ণ দুটো পৃথক চিত্র এই দুই ধরনের দেশে আমরা প্রত্যক্ষ করছি। এবং নিঃসন্দেহে এই সময় পুঁজিবাদ এবং সমাজতন্ত্রের যে পার্থক্য, মানুষের অধিকার, মানুষের মানে কর্মসংস্থান, মানুষের খাদ্য, আবার মানুষের স্বাস্থ্য, শিক্ষা, সর্বক্ষেত্রে দুই ব্যবস্থার যে ফারাক, এই ফারাক তুলে ধরে আমাদের আজকে প্রচার, এটাও আমাদের গুরুত্বপূর্ণ কাজ। সমাজতন্ত্রের বিকল্প, সেই বিকল্প আজকে বেশি বেশি করে সামনে আসছে। স্বাভাবিকভাবেই এই অবস্থায় দাঁড়িয়ে আজকে সমাজতন্ত্রের সপক্ষে আজকে
আমাদের প্রচারকে খুব পরিকল্পিতভাবে তীব্র থেকে তীব্রতর করতে হবে। মানুষ সমাজতন্ত্র ব্যতি রেখে শোষণ, অর্থনৈতিক সংকট, আবার জনস্বাস্থ্যের মতো দিকগুলি সমস্ত ক্ষেত্রেই মানুষের একদিকে অধিকার, আরেকদিকে মানুষের অস্তিত্ব সুরক্ষিত করা সমাজতন্ত্র ব্যতি রেখে সম্ভব না। এখন মনে রাখতে হবে, এই লকডাউনের সময় আমাদের দেশের অভিজ্ঞতাটা কি? আমাদের ভারতের অভিজ্ঞতা এটাই, কোটি কোটি শ্রমজীবী মানুষের জীবনে একদিকে ক্ষুধা, ইংরেজিতে বলে হাঙ্গার, ক্ষুধা, কর্মহীনতা ভয়ঙ্কর, আর তার সঙ্গে কোনো আয় নেই কোটি কোটি ভারতের মানুষের জীবনে। শুধুমাত্র একটা হিসেব হয়েছে পরিযায়ী শ্রমিক ভারতে কত, একটা অনুমিত হিসেব 14 কোটির ওপরে, যাদের আজকে কোনো রোজগার নেই। বন্ধ হয়ে গেছে শিল্প, ভয়াবহ অবস্থা, এমনকি ওই ক্ষুদ্র মাঝারি শিল্প, বড় শিল্প সব বন্ধ, ভয়াবহ পরিস্থিতি। একদিকে মানুষের রোজগার নেই, খিদের জ্বালা, আবার সাথে সাথে কোয়ারেন্টাইন কেন্দ্রে বহু মানুষকে যেতে হয়েছে। আবার ওই কোভিড-19 এই যে মহামারী, তার যে চিকিৎসা কেন্দ্র, সেখানেও প্রচুর মানুষকে যেতে হয়েছে। এবং এই যাদের যেতে হয়েছে, সাধারণভাবে আমাদের দেশের এই মহামারীকে প্রতিরোধ করবার যে ব্যবস্থা, সেই প্রতিরোধ করবার ব্যবস্থার প্রচুর দুর্বলতা আছে, যা আগের দিনের আলোচনায় নিশ্চিতভাবে শুনেছেন আপনারা। আমি তাতেও বেশি যাওয়ার সময় আমার নেই, খালি এটাই বলবো, আজকের দিনে যেটা দরকার, একদিকে মানুষের জনসচেতনতা বৃদ্ধি করতে হবে এই মহামারীকে রুখতে গেলে। আমরা জানি যে জনসচেতনতা মানে হাত নিয়মিতভাবে বারে বারে ধোও, মাস্ক ব্যবহার করতে হবে, আমিও করি, আজকে আলোচনার জন্য আমি নামিয়ে রেখেছি। আবার নিশ্চিতভাবে আমাদের প্রত্যেকের ফিজিক্যাল ডিস্টেন্স, এখানেও যেমন আমরা বসে আছি, ন্যূনতম দূরত্ব, এটা আগামী বেশ কিছুদিন সকলকে এটা মেনে চলতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। তার সাথে সাথে নিশ্চিতভাবে পরীক্ষা, বেশি বেশি করে পরীক্ষা, টেস্টিং, এই পরীক্ষার মধ্যে দিয়ে আইসোলেট করতে হবে যেখানে পজিটিভ কেস আছে। এবং শুধু আইসোলেট করলে চলবে না, যথাযথ চিকিৎসা। আমাদের দেশে প্রয়োজনীয় টেস্টিং হচ্ছে না, আবার তার সাথে চিকিৎসার গুরুতর অব্যবস্থা, আমাদের রাজ্যে গুরুতর অব্যবস্থা সারা ভারত জুড়ে। সে একদিকে চিকিৎসা, এও টেস্টিং বাড়াও, চিকিৎসার যথাযথ ব্যবস্থা করো। আবার তার সাথে সাথে প্রতিটা মানুষের কাছে, আমাদের ভারতের মতো দেশে যেখানে কোটি কোটি মানুষের আজকে খাদ্য নেই, অর্থ নেই, তাদের কাছে খাদ্য পৌঁছে দিতে হবে, অর্থ পৌঁছে দিতে হবে। তাই আমরা বলেছি সংকট থেকে ভারতীয় জনগণকে মুক্ত করতে গেলে এই মুহূর্তে ভারতের প্রতিটা পরিবার, যে পরিবারগুলিকে ইনকাম ট্যাক্স আয়কর দিতে হয় না, তাদের 7,500 করে টাকা প্রত্যেকটা পরিবারকে সরকার, কেন্দ্রের সরকারকে দায়িত্ব নিয়ে আগামী 6 মাস এই টাকা প্রত্যেকটা পরিবারে পৌঁছে দিতে হবে। আবার তার সাথে সাথে খাদ্যশস্য, খাদ্যের অভাব কেন থাকবে? আমাদের দেশে আমরা দেখছি পরিযায়ী শ্রমিকরা খাদ্যের অভাবে ধুঁকছেন, মারা যাচ্ছেন। ভারতে খাদ্যের অভাবে ধুঁকছে কত কোটি কোটি মানুষ, কেন ঢুকবে? তাই আমরা বলেছি প্রতিটা মানুষকে, প্রতিটা ব্যক্তিকে 10 কেজি করে খাদ্যশস্য আগামী 6 মাস দেশের সরকারকে বিনামূল্যে দিতে হবে। কেন দিতে পারবেন না? আমাদের দেশের যে খাদ্য ভাণ্ডার আছে, সেখানে আগে হিসেব ছিল 7,70,00,000 টন জমা ছিল, তারপরে রবি শস্য উঠেছে, ওটা আরো স্ফীত হয়েছে। সরকারকে এই দায়িত্ব এই বিপর্যয়ের সময় গ্রহণ করতে হবে। আবার খাদ্যশস্য দিলে হবে না, সবার রান্না করার সুযোগ নেই। যাদের রান্না করার সুযোগ নেই তাদের কুকড ফুড, রান্না করা খাদ্য পৌঁছে দিতে হবে। এই জন্য কোনো অসুবিধে নেই। আমাদের দেশে ইতিমধ্যে মিড ডে মিল, তার যে পরিকাঠামো আছে, সেই পরিকাঠামোকে ব্যবহার করতে হবে। আর এই যে অর্থের ব্যবহার অর্থের সংস্থানের কোনো সমস্যা থাকার সুযোগই নেই। কারণ আমাদের দেশের যারা অতি ধনী, শুধু এই মহামারীর সুযোগে, মহামারীর সময় আম্বানি পরিবারের সম্পত্তি লাফিয়ে বেড়েছে। সারা ভারতের জনগণ যখন দারিদ্র্যে, ভয়াবহ দারিদ্র্যে নিমজ্জিত হয়েছে। সুতরাং অতি ধনীদের ওপরে আরো বাড়তি কর চাপাতে হবে। এবং তার সঙ্গে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া
এদের থেকে ঋণ সংগ্রহ করতে হবে। আর এর সাথে সাথে আমাদের দেশে রাজ্য সরকারগুলি, আমাদের দেশের যে সংবিধান অনুসারে রাজ্য সরকারগুলির অনেক কিছু দায়িত্ব আছে। সেই রাজ্য সরকারের আবার দায়িত্ব পালন করতে গেলে অর্থের অভাব আছে। এই অবস্থায় আমরা আজকে এই সংকট থেকে ভারতীয় জনগণকে মুক্ত করতে গেলে নিশ্চিতভাবে ওই রাজ্য সরকারগুলিকে কেন্দ্রের তরফ থেকে সাহায্য মদত করতে হবে। যেমন প্রয়োজনীয় অনুদান, গ্র্যান্ট, সেই অনুদান কেন্দ্রের তরফ থেকে রাজ্যের প্রতি এটা বৃদ্ধি করতে হবে। জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স শুরু হওয়ার পর রাজ্যগুলির যা প্রাপ্য ভারতের রাজ্যগুলি প্রায় পায়নি। এই যা বকেয়া আছে, এই ক্ষতিপূরণ, এটাও কেন্দ্রের সরকারকে করতে হবে। তা না হলে ভারত জনগণের স্বার্থে যে ভূমিকা নেওয়া, এককভাবে তো কেন্দ্রের সরকার না, রাজ্য সরকারকেও নিতে হবে, তারা গ্রহণ করবে কি করে? আবার রাজ্যগুলিকে ঋণের সুযোগ বাড়িয়ে দিতে হবে। আমাদের দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে খুব গুরুত্বপূর্ণ। আর বাজারি ঋণ কেন নেবে? কেন্দ্রীয় ব্যাংক থেকে তারা যাতে কম সুদ সেই ঋণ পেতে পারে সেই ব্যবস্থা করতে হবে। আমাদের দেশে এই নরেন্দ্র মোদী মন্ত্রিসভা পিএম কেয়ার্স একটা ফান্ড তৈরি করেছে, তহবিল। এই পিএম কেয়ার্স যে তহবিল তৈরি করেছে, হাজারে হাজারে কোটি টাকা, কোনো হিসেব নেই, এর কোনো স্বচ্ছতা নেই, ট্রান্সপারেন্সি নেই। আমাদের দেশের এরকম ফান্ড আছে, প্রধানমন্ত্রীর তহবিল ইত্যাদি আছে, এটা একটা আলাদা নতুন করে তৈরি হয়েছে। এটার আবার কোনো স্বচ্ছতা নেই, কেউ জানে না কত টাকা জমা পড়লো। আমরা বলছি ওখানে তো হাজার হাজার কোটি টাকা জমা পড়েছে। সেই টাকা থেকে রাজ্যগুলিকে সাহায্য করতে হবে, যাতে জনগণের স্বার্থে কেন্দ্রের সরকার তার ভূমিকা পালন করতে পারে। রাজ্য সরকার মানুষকে বাঁচাতে হবে, তার জন্য প্রয়োজনীয় ভূমিকা গ্রহণ করতে পারে। আবার এটাও ঠিক, এই ভয়ঙ্কর মহামারীর সময় আমরা লক্ষ্য করছি আমাদের দেশের যারা অন্যান্য রোগাক্রান্ত মানুষ, গুরুতর রোগে আক্রান্ত, সে ডায়াবেটিস হতে পারে, সে ক্যান্সার হতে পারে ইত্যাদি, যাদের ডায়ালিসিস চলছে, এরকম বহু এই ধরনের রোগীদের চিকিৎসার সুযোগ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আমরা বলছি এই মুহূর্তের এই সংকট, এটাও একটা গুরুত্বপূর্ণ সংকট। এই সংকট থেকে রোগাক্রান্ত মানুষকে বাঁচাতে হবে। তাই চিকিৎসা সহায়তা সমস্ত মানুষ যাতে পায়, অন্য ধরনের রোগেও যারা আক্রান্ত তারাও যাতে চিকিৎসা সহায়তা পায় সেই ব্যবস্থা করতে হবে। আর বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশে, এটাই বাস্তব, সরকারি স্বাস্থ্য ব্যবস্থার থেকে বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থা অনেক অনেক বেশি প্রসারিত। এই বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে জনগণের স্বার্থে যাতে পরিপূর্ণভাবে ব্যবহার করা যেতে পারে, এই সুযোগকে আরো বেশি করে সম্প্রসারিত করতে হবে। এবং বিনা খরচায় টেস্টিং, বেসরকারি স্বাস্থ্য পরিষেবাকে কাজে লাগিয়েও তাও সুনিশ্চিত করতে হবে। আমাদের দেশে কর্মহীনতা যাতে না ঘটে। ইতিমধ্যে বহু কোটি কোটি মানুষ, 15 কোটির বেশি মানুষ কাজ হারিয়েছে। এই কাজ হারা মানুষদের কাজের সংস্থান করতে হবে। আর নতুন করে আর যাতে কর্মহীনতা না হয় সেই ব্যবস্থা সুনিশ্চিত করতে হবে দেশের সরকারকে। আর মহিলা, আদিবাসী, দলিত, শারীরিক শ্রম যারা করেন তাদের বিশেষভাবে রক্ষা করতে হবে। পৃথিবীর বহু দেশে আমরা দেখছি এই সময়কালে বেসরকারি ক্ষেত্রে যারা কর্মরত তাদের 80% বেতন সরকার থেকে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে ভারতের মতো দেশ, যেখানে ভয়ঙ্কর অবস্থা কোটি কোটি মানুষের জীবনে, এই ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই সমস্ত পদক্ষেপগুলি গ্রহণ করতে গেলে আমরা জানি আমাদের দেশের যে ওই বাজেট বলে, আমাদের দেশের সরকার ফিসকাল ডেফিসিট, কোষাগুড়ীয় ঘাটতির মধ্যে পড়তে পারে। এবং কোষাগুড়ীয় ঘাটতি আন্তর্জাতিক লগ্নি পুঁজির পছন্দ নয়, যার নির্দেশে ভারতের মতো সরকারগুলিকে চলতে হয়। দুঃখের কথা হচ্ছে স্বাধীনতার পর আমাদের 73 বছর কেটে গেলেও আমাদের দেশে আজও এই নির্ভরশীলতা রয়ে গেছে। এখনো বিদেশি আন্তর্জাতিক লগ্নি পুঁজির এই চোখ রাঙানিকে ভয় পাওয়া এই জায়গা আমাদের দেশ বিরাজ করছে। আমরা বলছি
এই হিম্মত দেখাতে হবে আমাদের দেশের মানুষকে বাঁচাবার জন্য। যে পথ নিতে হবে সেই পথ আমরা গ্রহণ করব। এই হিম্মত দেশের সরকারকে দেখাতে হবে এই মুহূর্তের সংকট থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে। এই ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই। আত্মনির্ভরতার কথা বলছে মোদী। সর্বশেষ বক্তৃতায় বলেছে আত্মনির্ভরতা। আত্মনির্ভরতার মানে কি? একটা দেশ নিজের প্রয়োজন মতো সিদ্ধান্ত নিজেরা গ্রহণ করবে, আর আমাদের দেশ নিজের গ্রহণ করবার হিম্মত নেই। আন্তর্জাতিক লগ্নি পুঁজি কি বলছে তার মুখাপেক্ষী থাকতে হয়। আমরা তাই বলছি যে হ্যাঁ, প্রকৃত আত্মনির্ভরতার সেই নজির গড়ে তুলেই এই হিম্মত দেখিয়ে দেশের জনগণের স্বার্থেই আরো বেশি বেশি করে ব্যয় সরকারকে করতে হবে। আবার 100 দিনের কাজ, আমরা বলছি 100 দিনের কাজ হবে না। যত মানুষ কাজ হারিয়েছেন, গোটা দেশে কাজ নেই, একে 200 দিনের কাজে রূপান্তরিত করতে হবে এবং ছড়িয়ে দিতে হবে। শুধু গ্রাম না, এটা গ্রামীণ শুধু মানুষের জন্য না, এটা শহরে প্রসারিত করতে হবে। আর তার সাথে সাথে আমাদের দেশের কোটি কোটি মানুষের কর্মসংস্থান যার সঙ্গে জড়িয়ে আছে, ইংরেজিতে বলে MSME, মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ, অর্থাৎ এই একদম ক্ষুদ্র ক্ষুদ্রাতি ক্ষুদ্র ক্ষুদ্র মাঝারি শিল্প, এগুলিকে রক্ষা করতে হবে। ধুঁকছে, এগুলো বন্ধ হয়ে গেছে প্রচুর। এদের বাঁচাতে হবে, না হলে কর্মসংস্থান সুনিশ্চিত করা যাবে না। আবার এরই সাথে সাথে গ্রামাঞ্চলের কৃষক ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত। এদের ঋণ মকুব না করলে এদের বাঁচানো যাবে না। আবার ফসল সরকারকেই কিনতে হবে। আর নতুন করে খরিফ মরশুম শুরু হচ্ছে, নতুন করে কৃষকদের ঋণের বন্দোবস্ত সরকারকে করতে হবে। আর পরিযায়ী শ্রমিক সমস্ত তারা যাতে কাজ ফিরে পেতে পারে সেই পদক্ষেপ সরকারকে নিতে হবে। গণবন্টন ব্যবস্থা, সেই গণবন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী সমস্ত মানুষের কাছে যাতে পৌঁছে যায় সুনিশ্চিত করতে হবে। গ্রামীণ অর্থনীতি সারা দেশ জুড়ে ভেঙে পড়েছে, পুনরুদ্ধারের ব্যবস্থা করতে হবে, সরকারের দায়িত্ব। সরকারি বিনিয়োগ ছাড়া আজকের এই অবস্থায় দাঁড়িয়ে আমাদের অর্থনীতিকে তাকে জোরদার করা, মানুষের অবস্থাকে উন্নত করা, বাজারকে জোরদার করা কোনোটাই সম্ভব না। তাই সরকারি বিনিয়োগ বাড়াতে হবে। সাথে সাথে আমাদের দেশের মোট আভ্যন্তরীণ উৎপাদন, GDP, গ্রস ডোমেস্টিক প্রোডাক্টস, সেই গ্রস ডোমেস্টিক প্রোডাকশন, এই GDPর 3% স্বাস্থ্য রক্ষায় বরাদ্দ করতেই হবে। এই ভয়ঙ্কর সংকট, এই ভয়ঙ্কর মহামারীর সংকট আজকে এই দিকটার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে। সুতরাং 3% স্বাস্থ্য রক্ষার জন্য ওই GDP, আর তার সাথে সাথে 6% শিক্ষার জন্য বরাদ্দ করতে হবে। এটাও গুরুত্বপূর্ণ কাজ। আজকের এই সংকট থেকে গোটা ভারতীয় জনগণ, ভারতীয় সমাজকে মুক্ত যদি করে আমাদের এগোতে হয়। তার সঙ্গে জাতীয় ঐক্য। আমরা লক্ষ্য করছি এই ভয়ঙ্কর সংকটের সময় আমরা দেখলাম এই 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 অতি মহামারীর আগে যখন ওই আমাদের দেশে ওই নাগরিকতা নিয়ে বিভিন্ন নাগরিকত্ব আইন ফাইনের নাম করে যে ভয়ঙ্করভাবে জনগণের অধিকার তার উপরে আক্রমণ চলছিল, সেই সময় থেকে আমরা দেখেছি জাতীয় ঐক্য শক্তিশালী করার বদলে সাম্প্রদায়িকতাকে উস্কে দেওয়া হয়েছে। এমনকি এই মহামারীকে কেন্দ্র করে একদম পরিকল্পিতভাবে কেন্দ্রের সরকারের পক্ষ থেকে, বিজেপি RSS এর পক্ষ থেকে তারা প্রচার চালিয়েছে যাতে সাম্প্রদায়িকতাকে জোরদার করা যায়। সেই জন্য সাম্প্রদায়িকতা তাকে প্রতিহত করতে হবে, তাকে প্রতিহত করেই জাতীয় ঐক্যকে শক্তিশালী করেই আজকের এই লড়াই, সেই লড়াইকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। এখন এই যে কথাগুলি বললাম, এই কথাগুলি মানে এই প্রত্যেকটি বিষয়ে যদি আমাদের, অর্থাৎ যে কাজগুলি আজকের দিনে আমাদের করতেই হবে, যে দাবিগুলিকে আমাদের আদায় করতেই হবে, না হলে আজকের এই সংকট থেকে আমরা মুক্ত করতে পারবো না আমাদের ভারতীয় সমাজকে। গোটা বিশ্ব মানব সভ্যতার সামনেই গোটা বিশ্ব মানব সভ্যতাকে রক্ষা করার লড়াই চলছে। আমাদের ভারতের বুকে এই লড়াই আমরা লড়ছি। কিন্তু এই লড়াই যদি সফল করতে হয় তাহলে মনে রাখতে হবে মানুষের ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এর কোনো বিকল্প পথ নেই। ঐক্যবদ্ধ সংগ্রাম আন্দোলন গড়ে তুলেই আমাদের আজকে এই মানুষকে রক্ষা করবার জন্য এই সংকটের মধ্যে মানুষকে রক্ষার দায়িত্ব সঠিকভাবে পালন করতে গেলে আমাদের
আন্দোলন সংগ্রাম শুধু গড়ে তোলা না, তাকে দুর্বার করে তুলতে হবে, তাকে শক্তিশালী আরো জোরদার করে তুলতে হবে। এবং এই আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে গেলে পার্টি মুখ্য ভূমিকা নিতে হবে, আমাদের পার্টিকে, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে। অর্থাৎ পার্টির যে হস্তক্ষেপের ভূমিকা, সে হস্তক্ষেপের ভূমিকাকে আরো 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 বেশি করে বৃদ্ধি করতে হবে। কিন্তু এই হস্তক্ষেপের ভূমিকা আমরা বলছি এককভাবে না, আমরা চাই ঐক্যবদ্ধ লড়াই সমস্ত বামপন্থীদের নিয়ে, শুধু বামপন্থী না, সমস্ত সহযোগী দল এবং বিভিন্ন ব্যক্তিকে যুক্ত করেই এই জোরদার আন্দোলন আজকের দিনে গড়ে তোলা, এটা অবশ্য কর্তব্য। অত্যন্ত শক্তিশালী সিপিআইএম এই মুহূর্তের আমাদের সঠিক পথ ধরে এগোতে গেলে আমাদের পার্টি, ভারতের শ্রমিক শ্রেণীর বিপ্লবী পার্টি, ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে, তাকে আরো আরো বেশি শক্তিশালী না করতে পারলে এই সংকট থেকে পরিত্রাণ সম্ভব না। অর্থাৎ সংকট থেকে পরিত্রাণের লক্ষ্যে যে পথ ধরে এগোতে হবে, সেই পথ ধরে এগোতে গেলে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীকে আরো 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 বেশি করে শক্তিশালী করতে হবে। তরুণ প্রজন্ম, মহিলা, দলিত, আদিবাসী, সংখ্যালঘু সহ সর্ব অংশের যে মানুষ, তাদের থেকে নতুন কর্মী, তাদের আমাদের পার্টিতে এনে উন্নত ও শক্তিশালী কমিউনিস্ট পার্টি হিসেবে সিপিআইএমকে রূপান্তরিত করতে হবে। হ্যাঁ, এই সময়কালে আমরা লক্ষ্য করলাম, এই সময়কালে পশ্চিমবাংলায় ত্রাণ দেওয়ার কাজে, বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়ানোর কাজে, এমনকি আমরা লক্ষ্য করেছি যেমন এই লকডাউন পিরিয়ডে ওই একদিকে মহামারীর সংকট, সেই সময় আমরা দেখলাম আবার আমফান ঘূর্ণিঝড়, যা আমাদের দক্ষিণবঙ্গে আঘাত এনেছে, এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়। কিন্তু এই সময়কালে মানুষ যখন আক্রান্ত, মানুষের পাশে দাঁড়ানোর জন্যে কত নতুন কর্মীকেও আমরা দেখলাম, বিশেষ করে তরুণ প্রজন্ম, এদের আরো বেশি করে টেনে আনতে হবে। তার সঙ্গে যে গণ আন্দোলনগুলি আছে, শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন, ক্ষেতমজুর আন্দোলন, ছাত্র আন্দোলন, যুব আন্দোলন, মহিলা আন্দোলন, বস্তিবাসীদের আন্দোলন, শিক্ষক আন্দোলন, এইরকম আরো অনেক আন্দোলন আছে। এই সমস্ত মানুষের আন্দোলনগুলি এবং তাদের যে সংগঠনগুলি, তাকে আরো শক্তিশালী, আরো সক্রিয় করা, এর সঙ্গে জড়িয়ে আছে এই সংকট থেকে মুক্ত হওয়ার বিষয়টি, ওতপ্রোতভাবে যুক্ত হয়ে রয়েছে। আমি আমার আলোচনা শেষ করবার ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে যেটা বলতে চাই, কেন্দ্রের সরকার, আমাদের দেশের কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি আরএসএস এর সরকার, এই মহামারী পরিস্থিতিকে ব্যবহার করে এই সময়কালেও আমরা দেখলাম শ্রম আইন সংস্কার করে কর্পোরেটের স্বার্থে তারা শ্রমজীবী মানুষদের ওপর শোষণ, অত্যাচার আরো তীব্র করছে। আবার জনগণের যে গণতান্ত্রিক অধিকার ও গণতন্ত্রকে তারা খর্ব করতে চাইছে। ফ্যাসিস্ট প্রবণতা সারা দেশ জুড়ে ক্রমান্বয়ে মাথাচাড়া দিচ্ছে। জনতার ঐক্যবদ্ধ সংগ্রাম, একমাত্র ঐক্যবদ্ধ সংগ্রামী এই সমস্ত প্রয়াসকে পর্যুদস্ত করতে পারে, পরাস্ত করতে পারে। আবার আমাদের রাজ্যে চরম দুর্নীতিবাজ এই যে তৃণমূলী সরকার, চরম স্বৈরাচারী, তাদের চরম স্বৈরাচারী শাসন আমরা প্রত্যক্ষ করছি। এরা এমন জায়গায় পৌঁছেছে, নিজেরা কোনো কাজ করছে না, আক্রান্ত মানুষের পাশে নেই। চরম ব্যর্থ সরকার ত্রাণ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, আক্রান্ত মানুষের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। আবার বিরোধীরা, আমাদের কর্মীরা যখন মানুষের ত্রাণ দিতে গেছে, তারা ত্রাণও মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তারা বিঘ্ন তৈরি করছে, বাধা তৈরি করছে। সংকটকালে চরমভাবে ব্যর্থ সরকার, সেই ব্যর্থ সরকার, কি কেন্দ্র কি রাজ্য, এরা চরম স্বৈরাচারী পদক্ষেপ নিচ্ছে। কোভিড-19 মহামারী এবং আমফান ঝড়, আমরা এই দুই সরকারের চরম অপদার্থতা দেখেছি। সংকট মুক্তির লড়াইকে জোরদার যদি করতে হয়, তাহলে কেন্দ্রের বিজেপি এবং রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার, তার বিরুদ্ধে লড়াইকে শক্তিশালী রূপ দিতে হবে। সংকট মুক্তির লড়াই কিন্তু কখনো সফল হতে পারে না যদি না আমরা একদিকে বিজেপির সরকার কেন্দ্রের আর রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে জনগণের ঐক্যবদ্ধ লড়াই যা চলছে তাকে আরো তীব্র থেকে তীব্রতর করতে না পারি। চলুন আমরা ঐক্যবদ্ধভাবে এই সংকট মুক্তির সংগ্রামকে
শক্তিশালী করি। ধন্যবাদ।